ঢাকায় মোমেন জয়শঙ্কর বৈঠকে তিস্তা ইস্যু, সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে গেলেন সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী, আবারও দিলেন আশ্বাস। We have a meeting of our Water Resources Secretary very soon, so I'm sure they will be discussing it further. I think you all know the Government of India's position. That position has not changed. আলোচনা ফলপ্রসূ, দাবি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর। We are committed to continue our work together to take our bilateral relations to newer heights under the leadership of our two honorable Prime Ministers. দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি তানজিলা খান মিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না বললেন প্রধানমন্ত্রী। দেশের দক্ষিণাঞ্চলে আরও একটু পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এইচ.টি. ইমামের সিরাজগঞ্জে প্রথম জানাজা, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, দাফন হবে বনানীতে। আলোচনার টেবিলেই ঘুরপাক খাচ্ছে তিস্তা ইস্যু। এবারও ভারত বলল আলোচনা করে সব সমস্যার সমাধানে তারা আশাবাদী। ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সফররত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিস্তা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে বললেন, ভারতের অবস্থান আগের মতোই। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, সব ইস্যুতে দুদেশের আলোচনা ফলপ্রসূ হয়েছে। একদিনের সফরে ঢাকায় এসে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত হয়েছে দুদেশ। নিরাপত্তা, অভিন্ন নদীর পানি বন্টন, বাণিজ্য, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। Our commitments and how to prioritize and accommodate each other's priorities in a mutually beneficial manner. COVID cooperation, connectivity, trade, water, security, border and lines of credit are some of the areas we discussed. সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, তিস্তা ইস্যু সহ অভিন্ন নদীর ইস্যুতে শিগগিরই সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হবে। তিনি আরও বলেন, সীমান্ত অপরাধ কমাতে কাজ করছে দুদেশ। I'm so glad you prefaced it by recognizing the relationship has been so good. Now you spoke about what you call border killings. Actually, many of the deaths are fairly deep inside India. We also asked to ask ourselves, why is there a problem? And we know the problem. The problem is because of crime. So our shared objective should be a no crime, no death border. I'm sure we can together address this problem effectively. And, we have a meeting of our Water Resources Secretary very soon. So I'm sure they will be discussing it further. I think you all know the Government of India's position. That position has not changed. জয়শঙ্কর জানান, বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবে সবসময় বাংলাদেশের পাশে থাকবে ভারত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফরের আলোচ্যসূচি ঠিক করতে বৃহস্পতিবার বাংলাদেশ সফরে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জয়শঙ্কর। আজ রাতেই দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, সরাসরি যাচ্ছি তার কাছে। বাপ্পি, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যে আসন্ন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে কেন্দ্র করে আজ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আপনি জানেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেনের সঙ্গে এখন থেকে প্রায় 40 থেকে 45 মিনিট আগে তাদের যে যৌথ সংবাদ সম্মেলন সেটি শেষ হয় এবং এই যৌথ সংবাদ সম্মেলন শেষে দুজনেই কিন্তু বলেছেন যে তাদের যে আলোচনা সে আলোচনা ফলপ্রসূ হয়েছে। যদিও
যদিও বাংলাদেশ এবং ভারত এই প্রতিবেশী দুই দেশের সফর প্রধান বা রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে যে কোনো সফর বা বৈঠকে ঘিরে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের যে আগ্রহ থাকে ঠিক তেমনি আগ্রহ থাকে গণমাধ্যম কর্মীদেরও। তবে আমরা এই যে যৌথ সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে তিস্তার বিষয়টি নিয়ে। আপনি জানেন যে তিস্তার যে পানি বন্টন যে চুক্তি সেটি কিন্তু দীর্ঘ বছর ধরে ঝুলে আছে। আমরা যেমন জানি 2011 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে কিন্তু চুক্তি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু একদম শেষ পর্যায়ে এসে সেই চুক্তিটি কিন্তু অনুষ্ঠিত হয়নি। এরপরে আমরা যেমনটা জানি 2014 সালে নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করেন, তখনও কিন্তু এই বিষয়টি নিয়ে আগানো যায়নি। এরপর 2017 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেছিলেন, সেখানেও কিন্তু তেমন কোনো অগ্রগতি হয়নি। এবং আজকের যে প্রধান যে দুই দেশের যে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, সেখানেও কিন্তু আমরা তেমন কোনো আশাবাদ পাইনি। বরং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যেমনটা বলেছেন যে আলোচনা চলছে, অর্থাৎ সেই আলোচনার জায়গা থেকে কিন্তু এখনো বেরিয়ে আসা সম্ভব হয়নি। তবে অন্য যেসব ইস্যুগুলো রয়েছে, সীমান্ত হত্যা বন্ধ, বাণিজ্যিক অগ্রগতি কিভাবে এগিয়ে নিয়ে যায়, সেই বিষয়গুলো নিয়ে তারা বলেছেন, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং ফলপ্রসূ আলোচনা তাদের পক্ষ থেকে বলা হয়েছে। এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভারতকে কিন্তু যথেষ্ট ধন্যবাদ জানিয়েছেন। এই যে করোনার যে মহামারী, এই মহামারীতে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, এই জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বিশ্বের অনেক দেশ এখনো ভ্যাকসিন পায়নি, সেক্ষেত্রে ভারতের বন্ধুত্বপূর্ণ আচরণের কারণে আমরা এখন ইতিমধ্যে ভ্যাকসিন পেয়েছি। এবং এই যে বিষয়টি দিয়ে আমরা শুরু করেছিলাম, অর্থাৎ আসন্ন যে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর, সেই সফরকে কেন্দ্র করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন সেই সফরটিও ফলপ্রসূ হবে এবং তিনি জানিয়েছেন সেই সফরে বঙ্গবন্ধু বাপু জাদুঘরের উদ্বোধন হওয়ার কথা রয়েছে, স্বাধীনতা সড়ক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এবং একই সঙ্গে আমরা যেমনটা জেনেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা ঢাকার বাইরেও বাংলাদেশে আরও কয়েকটি এলাকায় পরিদর্শনের কথা রয়েছে। এবং আমি একটু জানিয়ে রাখি যে এই বৈঠক পরবর্তী সময়ে বিকেলের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে জয়শঙ্করের। সেই সৌজন্য সাক্ষাতে এখানে যেসব আলোচনা, যে টেবিলে যেসব বিষয়টি উঠে এসেছে, যেসব বিষয়ে মীমাংসায় পৌঁছানো গিয়েছে, সেই বিষয়গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুলে ধরবেন জয়শঙ্কর। এরপর আজ রাতেই দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর। মিম, এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে সবশেষ খবর। মিম। রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে আমাদের সাথে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। তিস্তার পানি নিয়ে বাংলাদেশ ভারত চুক্তির কথা বলা হচ্ছে গেল কয়েক দশক ধরে, কিন্তু আশ্বাসেই থেমে আছে তা। এক নজরে দেখে নেওয়া যাক তিস্তা নিয়ে দুই দেশের আলোচনা ও আশ্বাসের খতিয়ান। তিস্তা, যার জল নিয়ে প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে দর কষাকষি চলছে সেই 1983 সাল থেকে। 2011 সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় বহুল আলোচিত তিস্তার পানি বন্টন চুক্তি সইয়ের কথা ছিল। অন্তর্বর্তীকালীন সেই চুক্তির সময়কাল ধরা হয়েছিল 15 বছর। চুক্তি অনুযায়ী তিস্তা নদীর পানির 42.5% ভারতের অধিকার ও 37.5% বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় ভেস্তে যায় তিস্তা চুক্তি স্বাক্ষর। অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। 2014 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে ঘিরে আশা তৈরি হয় তিস্তা চুক্তি স্বাক্ষরের। সফরে তিনি বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, কিন্তু সেবারও বেঁকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এইচ.টি. ইমামের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ জড়ো হয়েছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব। শ্রদ্ধা জানিয়েছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরাও। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন রিপোর্টার দেবাশিস রায়, সরাসরি যাচ্ছে সেখানে। দেবাশিস। মিম, আপনি জানেন যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম গতকাল রাতে পৃথিবী ছেড়েছেন এবং তার মারা যাওয়ার খবরেই কিন্তু এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে। এবং আপনারা জানেন যে সকালে তার এক দফা জানাজা হয়েছে এবং সেই জানাজার পরপরই কিন্তু তার মরদেহের যাতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে পারেন, সেই শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু সম্মিলিত সাংস্কৃতিক জোট এই কেন্দ্রীয় শহীদ মিনারে এই শোক মঞ্চের আয়োজন করেছে। এবং এই শোক মঞ্চ থেকেই কিন্তু
প্রধানমন্ত্রীর প্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শোক মঞ্চে তার পরিবারের সদস্যরা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদেরও অনেকে উপস্থিত রয়েছেন। এই বিশিষ্ট জনের যে শেষ শ্রদ্ধা, সেই শেষ শ্রদ্ধার মূল আয়োজনে। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে আপনারা জানেন যে করোনা পরিস্থিতির কারণে আসলে অন্যান্যবার যেভাবে কেউ মারা গেলে যে আনুষ্ঠানিকতাটি অর্থাৎ বিদায়ের আনুষ্ঠানিকতা রাষ্ট্রের পক্ষ থেকে করা হয়, সেটি অনেকটা আসলে সেটিতেও কিছুটা ছেদ পড়েছে এবং সেই অনুযায়ী বলা চলে যে এখানে সরাসরি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসলে শ্রদ্ধা জানানোর কোনো সুযোগ এখানে ছিল না, যার কারণে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন ইসলাম এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী কিন্তু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পক্ষে প্রয়াত এইচ.টি. ইমামের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অর্থাৎ আপনারা যারা জানেন যে এই দীর্ঘদিনের প্রথিতযশা এই আমলা এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, তিনি কিন্তু তার অবসরের পর পুরো সময়টি তিনি দলকে দিয়েছেন এবং আওয়ামী লীগকে দিয়েছেন। এবং এই আওয়ামী লীগকে দেওয়ার ফলে আমরা যতটুকু জেনেছি যে আওয়ামী লীগের নির্বাচনী যে কমিটি ছিল সেই কমিটির কো চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন এবং প্রধানমন্ত্রীর পাশাপাশি তিনি দলকেও যেভাবে পেরেছেন সেভাবে সহায়তা করেছেন বিভিন্ন সময়ে। আমরা লক্ষ্য করেছি যে তার মতো যে প্রথিতযশা ব্যক্তি মৃত্যুবরণ করার ফলে কিন্তু প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের মধ্যে এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে তারা আমাদের কাছে যে বিষয়টি বলেছেন যে ডক্টর এইচ.টি. ইমামের মতো একজন প্রথিতযশা নীতি নির্ধারক যখন মারা গেলেন, আসলে এই যে শূন্যতা, সেই শূন্যতা আসলে হয়তোবা পূরণ হতে অনেকদিন সময় লাগবে। আপনাদেরকে জানিয়ে রাখি এইচ.টি. ইমাম আসলে হাসান তৌফিক ইমাম তার পুরো নাম, তিনি এইচ.টি. ইমাম নামে পরিচিত ছিলেন এবং তিনি মুক্তিযুদ্ধ যখন চলে তখনও কিন্তু পাকিস্তান সিভিল সার্ভিসের কর্মরত ছিলেন, কিন্তু তারপরেও তিনি পাকিস্তান সরকারের প্রতি আনুগত্য স্বীকার না করে সেই চাকরিতে ইস্তফা দেওয়ার পরে কিন্তু তিনি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের যে সরকার গঠন হয়েছিল সেই সরকারের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আপনারা জানেন যে বঙ্গবন্ধু যে সরকার গঠন করেছিলেন, বঙ্গবন্ধু সেই সরকারেও কিন্তু তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন এবং তার পরবর্তীতে কিন্তু বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জনাব এইচ.টি. ইমাম। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তার যে বর্ণাঢ্য কর্মজীবন, সেই কর্মজীবনের স্মৃতিচারণ করছেন এখানে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন এবং তারা বারবারই যে কথাটি বলছেন যে তার যে আসলে শূন্যতা, সেই শূন্যতা আসলে পূরণ হতে অনেক বেশি সময় লাগবে এবং এখানে শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতা সেটি হয়তোবা আরও 1 ঘন্টার মতো চলবে এবং সেই শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শেষ হলে গুলশান আজাদ মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এই বীর মুক্তিযোদ্ধাকে বনানী কবরস্থানে। সব মিলিয়ে আসলে শহীদ মিনারে যে পরিস্থিতিটি আমরা এখন দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এই মানুষটিকে শেষ বিদায় দিতে কিন্তু এখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন এবং সব মিলে এখানে একটি শোকের পরিবেশ বিরাজ করছে। তো এই ছিল এখন পর্যন্ত এইচ.টি. ইমামের মরদেহে শ্রদ্ধা জানানোর সবশেষ খবর। মিম, শহীদ মিনার থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী দেবাশিস রায়। এর আগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। উল্লাপাড়ায় আকবর আলী সরকারি কলেজ মাঠে জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ। এইচ.টি. ইমামকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সবাই। শেষবারের মতো প্রিয় মানুষটিকে বিদায় জানাতে হাজার হাজার মানুষের ঢল। জানাজার সময় নির্ধারিত থাকলেও এর আগেই সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকবর আলী সরকারি কলেজ মাঠে আসতে থাকেন পরিবার, স্বজন এবং এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা 12টার দিকে হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ষিয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এইচ.টি. ইমামের জানাজা। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। এ সময় স্থানীয় আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বর্ষিয়ান এই নেতার প্রয়াণ দেশের জন্য অপূরণীয় ক্ষতি বলে জানান সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। আমরা রাজনৈতিকভাবে অবশ্যই আমাদের অভিভাবক হারালাম। এই শোক কিভাবে সামাল দেবো, কিভাবে সংবরণ করব, এটা আমাদের ভাষা প্রকাশ করতে পারছি না। তার এই চলে যাওয়া আমরা শোকাহত। এ সময় এইচ.টি. ইমামের ছেলে সবার কাছে তার বাবার জন্য দোয়া প্রত্যাশা করেন। আপনাদের অভিভাবককে আপনাদের কাছে শেষবারের মতো দিয়েছি। তিনি সব সময় বাংলাদেশের সকলের সেবায় নিয়োজিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে এইচ.টি. ইমামের মরদেহ হেলিকপ্টারে করে শেষবারের মতো নেওয়া হয় তার পৈতৃক বাড়ি উল্লাপাড়ায়। সময় সংবাদ, সিরাজগঞ্জ। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এইচ.টি. ইমাম ছিলেন বীর মুক্তিযোদ্ধা।
মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দেশ পরিচালনায় রাখেন অগ্রণী ভূমিকা। 2014 সাল থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর এই বর্ষিয়ান সদস্যের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। হোসেন তৌফিক ইমাম, দেশ বিদেশের মানুষ তাকে এইচটি ইমাম নামেই চিনতেন। 1939 সালে টাঙ্গাইলে জন্ম নেয়া এই কৃতিজন পাকিস্তান আমল থেকেই রাজনীতি সম্পৃক্ত মানুষ ছিলেন। 82 বছর বয়সে বার্ধক্যজনিত রোগ আর কিডনির ব্যাধি তাকে নিয়ে গেল অনন্ত লোকে। মুক্তিযুদ্ধের সময় আমরা তাকে 1958 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করা হোসেন তৌফিক ইমাম প্রথম জীবনে ছিলেন রাজশাহী সরকারি কলেজের প্রভাষক। মেধাবী ইমাম থিতু হতে পারেননি শিক্ষকতায়। 1961 সালে পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় সিএসপিদের মধ্যে চতুর্থ স্থান লাভ করে পাকিস্তান সরকারের উচ্চ পদে যোগ দেন। 1963-64 মেয়াদে তৎকালীন নওগাঁর মহকুমা প্রশাসক হিসেবে ছিলেন এই গুণীজন। পরবর্তীতে সরকারি চাকুরি সত্ত্বেও তিনি মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হন। 1971-এর 16 ডিসেম্বর দেশ স্বাধীন হবার পর স্বাধীন বাংলার ইতিহাসে প্রথম ক্যাবিনেট সচিবের দায়িত্ব পালন করেন এই নীতি প্রণেতা। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে মন্ত্রী পদমর্যাদায় জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা নিয়োগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে 2014 থেকে তিনি বঙ্গবন্ধু কন্যার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাংলাদেশ সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর এই বিশিষ্ট জনের মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দেশের রাজনৈতিক ইতিহাসে বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এইচটি ইমাম নক্ষত্র হয়েই থাকবেন অগণিত নেতাকর্মীর প্রাণে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে এই মুহূর্তে ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরাসরি যাচ্ছি সেখানে। ওটা কি বলে ফেইন্ট হয়েছিলেন এবং তারপরে তাকে যথারীত চিকিৎসা সেবার জন্য কারাগারের ভিতরে যে সুবিধা ছিল সেইগুলো তাকে দেওয়া হয়েছে। পরে তাকে ওটাকে কি বললে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল তাকে নিয়ে যাওয়া হয়েছে। এইটুকুই ছিল আর কি। তদন্ত প্রতিবেদনে কি পোস্টমর্টমের রিপোর্টে ইনক্লুড করেনি? পোস্টমর্টম এখনো শেষ হয়নি। পোস্টমর্টম রিপোর্ট না পোস্টমর্টম একটু সময় লাগে। পোস্টমর্টম এবং অন্য কোনো যদি রাসায়নিক ওইটা সময় লাগে। প্রাথমিক ওগুলি কিছু আসেনি। ওগুলি সুরতাল রিপোর্টে যেটা আসছে সেটাও কোনো আঘাতের চিহ্ন তার গায়ে পাইনি এবং পোস্টমর্টমের প্রাথমিকভাবে যেই ডাক্তাররা যেই অভিমত যেগুলি করেছেন এইগুলি কিন্তু লিখিত অভিমত নয়। আপনি যেটা বলেছেন পোস্টমর্টমের রিপোর্টটা আসলেই আমরা চূড়ান্তভাবে জানতে পারবো। প্রাথমিকভাবে ডাক্তাররা যেই অভিমতটা ব্যক্ত করেছেন সেটাই আমাদের এই রিপোর্টে আসছে, সেটাই আমি আপনাদেরকে জানালাম। থ্যাংক ইউ। সামনের সপ্তাহ না, আমরা পেয়েছি, আমরা পাঠিয়ে দেওয়া হয়ে গেছে, দেওয়া হয়েছে। হ্যাঁ, এইখান থেকেই যাবে। জি হ্যাঁ, আমাদের এখানে আসবে, এখান থেকে আমরা প্রাইম মিনিস্টার। তদন্ত রিপোর্টে কোনো সুপারিশ ছিল যে মানে ভবিষ্যতে এই ধরনের আসামি বা এরকম কোনো সুপারিশ? তদন্ত রিপোর্টে মানে এটা সার সংক্ষেপটা আমাকে দিয়েছে। সুপারিশ যদি তাদের ওখানে কোনো রকম ল্যাকিং থাকে, কোনো রকম অসুবিধা থাকে, তখন সুপারিশ থাকে। এই ব্যাপারে সুপারিশের কিছু করেছে কিনা আমার কাছে এখনো আসেনি। আমি এখনো ওইটার সম্বন্ধে ওয়াকিফাল নই। তারা যেটা সংক্ষেপে আমাকে দিয়েছে সেইটাই কি আমি আপনাদেরকে বললাম। সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজ্ঞান ও গবেষণায় মানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে। সকালে গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ সহ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এ সময় দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বিজ্ঞানমনস্ক জাতি হিসেবে এগিয়ে যাওয়ার পাশাপাশি মানুষের কল্যাণ নিশ্চিতে কাজ করে যাচ্ছেন দেশের গবেষকরা। পরমাণু প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা সহ কৃষি ও সামাজিক বাস্তবতার অনেক কিছুই বদলে যাচ্ছে গেল কয়েক বছর ধরে। বিজ্ঞানীদের সফলতায় দেশেই এখন মিলছে দুরারোগ্য অনেক রোগের প্রতিকার। বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আরও আগ্রহী করতে প্রণোদনা হিসেবে প্রতি বছরের মতো গবেষণার চেক হস্তান্তরের আয়োজন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বহুমুখী শিক্ষা, বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে দেশকে এগিয়ে নিতে হবে। গবেষণা ছাড়া বা বিজ্ঞান প্রযুক্তির শিক্ষা ছাড়া কিভাবে একটা জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে? শিক্ষাকেও আমরা বহুমুখী করে দিচ্ছি, যার যেখানে দক্ষতা থাকবে সে সেভাবেই গড়ে উঠবে। গবেষণা ছাড়া উন্নয়ন সম্ভব নয় জানিয়ে শেখ হাসিনা ঘোষণা দেন দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গড়ে তোলা হবে। আমরা যে ফেলোশিপ দিচ্ছি বা অর্থ বরাদ্দ করেছি, এটা কিন্তু জনগণেরই অর্থ, কাজে তার জন্য জনগণের কল্যাণে লাগে। ইতিমধ্যেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করেছি। প্রথমটা করা হয়েছে রূপপুরে, এটা দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি প্রকল্প। এর পাশাপাশি আমরা দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চিন্তাভাবনা আছে, তবে সেখানে আমরা জায়গা দেখছি। সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলেই উন্নয়নশীল কাতারে উত্তরণ সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আর করোনা ভাইরাস যখন পারে নাই, তখন আর কেউ পারবে না। 2020-21 অর্থ বছরে বঙ্গবন্ধু ফেলোশিপ পেয়েছেন 77 জন, বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে 3305 জন এবং বিজ্ঞান গবেষণা অনুদান পেয়েছেন 800 জন বিজ্ঞানী ও গবেষক। প্রধানমন্ত্রীর পক্ষে এসব চেক হস্তান্তর করেন বিজ্ঞান মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কানাডা থেকে কেনা তৃতীয় ও শেষ -8 উড়োজাহাজ শ্বেত বলাকা আগামীকাল যুক্ত হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে। এ নিয়ে উড়োজাহাজ বেড়ে দাঁড়াবে 21টিতে। এর আগে বিমান একসঙ্গে কখনো পায়নি এত উড়োজাহাজ। বিশেষজ্ঞরা বলছেন, লোকসান এড়াতে ও যাত্রীদের আস্থা অর্জনে এবার বাড়াতে হবে সেবার মান। হাজেরা শিউরির রিপোর্ট। গত এক যুগে একে একে অত্যাধুনিক প্রযুক্তির বোয়িং 777, 737 ও 787 এর পর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে বিমানের বহরে যুক্ত হলো কানাডার দি হ্যাভিল্যান্ডে নির্মিত আরও দুটি ব্র্যান্ড নিউ -8। প্রধানমন্ত্রীর দেয়া শ্বেত বলাকার নাম নিয়ে তৃতীয় -8 দেশে আসছে শুক্রবার। বহর সমৃদ্ধ হওয়ায় টরন্টো, টোকিও, চেন্নাই ও গুয়াংজু সহ নতুন নতুন রুট চালু করে দ্রুত বিমান ঘুরে দাঁড়াবে প্রত্যাশা বিমান প্রতিমন্ত্রীর। আমাদের নতুন বিমান আসছে, আরও একটা বিমান আসবে আগামী শুক্রবারে। সামগ্রিক অর্থে আমাদের ফ্লাইটের সবচেয়ে অত্যাধুনিক বিমান বহর সবগুলোই যুক্ত হয়েছে। আমরা টরন্টো ফ্লাইট অপারেট করব, আমরা নারিতায় ফ্লাইট অপারেট করব, চেন্নাইতে আমরা ফ্লাইট অপারেট করব। আমাদের প্রত্যাশা বিশ্বের যে উন্নত বিমান বহরগুলো যেগুলো আছে, আমরা যদি এই গতিতে যেতে পারি, আমরাও তাদের কাছাকাছি যাব। সেবার মান আরও বাড়াতে হবে অবশ্যই। বিশেষজ্ঞরা বলছেন, এর আগে বহরে একসঙ্গে এত উড়োজাহাজ পায়নি বিমান। এই সুযোগ কাজে লাগাতে জরিপের মাধ্যমে যথাযথ রুট নির্ধারণের তাগিদ তাদের। সেই সঙ্গে লোকসান এড়াতে ও যাত্রীদের আস্থা অর্জনে ইনফ্লাইট সেবার মান ও ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান এই বিশ্লেষকের। বিদেশি এয়ারলাইনগুলো যেভাবে প্রফেশনাল সার্ভিস তারা প্রোভাইড করছে, বা তাদের যে সেলস অ্যান্ড মার্কেটিং যে ইনিশিয়েটিভ আছে, তাদের যে নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্ক তো আমাদের নাই। আমরা এখান থেকে যে ডেস্টিনেশন যাচ্ছি, আমরা পয়েন্ট টু পয়েন্ট ট্রাফিক নিচ্ছি। শুধু পয়েন্ট টু পয়েন্ট ট্রাফিক নিয়ে একটা ফ্লাইটকে ভায়াবল করা ইজ ভেরি ডিফিকাল্ট। তৃতীয় -8 যুক্ত হলে বিমানের বহরে উড়োজাহাজ বেড়ে দাঁড়াবে 21টি। -8 দিয়ে স্বল্প দূরত্বের আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট বাড়ানোর পাশাপাশি সিলেট, চট্টগ্রাম ও চট্টগ্রাম-যশোর রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বিমানের। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে অনিয়ম খুঁজে পাওয়ার পর এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে 118টি অভিযোগ তদন্ত করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। চলতি মাসের 14 তারিখ সরেজমিন পরিদর্শনে আসবেন 3 সদস্যের কমিটি। রতন সরকারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম।
উপাচার্যের বাংলোর জন্য 290 টাকা কেজি দরে চাল, ঘি, ডিম কেনার যে ভাউচার দিয়ে বিল নেওয়া হয়েছে তা রংপুর সিটি বাজারের এই বাবুল স্টোরের, কিন্তু ভাউচারটি ভুয়া বলে জানালেন দোকানদার বাবুল মিয়া। এই জিনিসগুলো আমার কাছে নেই এবং এই লোকটা কোনোদিন আমার কাছে আসেও নাই। 4 ফুট বাই 40 ফুটের এই সাইনবোর্ডটি তৈরির বিল তোলা হয়েছে 2,94,000 টাকা। বলছে আর কি 3 লাখ পার করানো যাবে না, ভ্যাট আছে ওনাদের অফিসিয়াল যে ভ্যাটটা কাটে আর কি, পরে আমাকে ওখানে আপনার ওই 2,58,000-এর মধ্যেই বিল ধরা। উপাচার্যের গাড়ির জন্য 26টি ফ্ল্যাগ স্ট্যান্ড বানাতে 36,000, করোনাকালের বন্ধেও ফাউন্ডেশন ট্রেনিংয়ে কৃতিত্বের জন্য 1,84,925 টাকার ক্রেস্ট, 5 গুণ দামে 76টি ইলেকট্রনিক ও ইলেকট্রনিক্স পণ্য কেনার খরচে দেখানো হয়েছে। ফ্ল্যাগ তৈরি করেছেন রংপুরে, কিন্তু প্রতিষ্ঠানের বিল দেখাচ্ছেন উনি ঢাকায়। সব জায়গাতেই উনি অর্থ আত্মসাৎ করে চরমভাবে দুর্নীতির ধৃষ্টতা দেখিয়েছেন। খরচ দেখাতে বিভিন্ন সময় উদ্ভট সব কমিটি করা হয়েছে। ফুলের চারা রোপণে 4টি কমিটি করে 2 লাখ টাকা তোলা হয়েছে। এই স্বচ্ছতাগুলো আনয়নের ক্ষেত্রে এবং এই অস্বচ্ছ কেন হলো, কার মাধ্যমে হলো, সেগুলোর ক্ষেত্রে আমরা আসলে তদন্ত দাবি করছি। তবে অপব্যয়, অপচয় সহ আর্থিক খাতের সব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন অর্থ ও হিসাব দপ্তরের প্রধান। শিক্ষার্থীদের প্রয়োজনে সবকিছু হয়, তবে একেবারে খাত ভিত্তিক ধরে এই কাজটা হয় কিনা আমি সেটা বলতে পারবো না। উপাচার্য সম্প্রতি এক অনুষ্ঠানে ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও বিপুল পরিমাণ ফি আদায় প্রসঙ্গে কথা বলেন সময় সংবাদের সঙ্গে। যা কিছু আপনার সঞ্চয় ঘটের মাধ্যমে সবকিছু ছাত্র কল্যাণেই ব্যয় হয়ে থাকে। উপাচার্যের বিরুদ্ধে ওঠা 118টি অভিযোগ তদন্তে ইউজিসির সদস্য বিশ্বজিৎ চানকে প্রধান করে এরই মধ্যে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 14 মার্চে এই কমিটি সরেজমিনে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। এদিকে উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ দাবি করেছেন সাবেক উপাচার্য AKM নুরুন নবীকে বাঁচাতেই শিক্ষামন্ত্রীর পরামর্শে ইউজিসি উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট দিয়েছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এই পুরো পরিস্থিতিটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের আশ্রয়, প্রশ্রয় এবং আশকারায় এই অবস্থায় এসছে। ইউজিসির যে তদন্ত কমিটি, তারা মূলত প্রফেসর নুরুন নবীর দায় তাদেরকে প্রোটেক্ট করবার চিন্তা থেকে এই কাজটা করেছেন এবং উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা আমরা এখানে লক্ষ্য করেছি। বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরের খবর। হোম কোয়ারেন্টাইন পর্ব শেষ হলো বাংলাদেশ ক্রিকেট দলের। নিউজিল্যান্ডে যাবার পর প্রথমবারের মতো অনুশীলন করল টাইগাররা। ক্রাইস্টচার্চে পৌঁছানোর পর স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে 3 দফা করানো টেস্টে বাংলাদেশের সবাই নেগেটিভ এসেছে। শেষ হয়েছে বাংলাদেশের 1 সপ্তাহের হোম কোয়ারেন্টাইন পর্ব। আজ বাংলাদেশ ক্রিকেট দল 3 ভাগে ভাগ হয়ে অনুশীলন করছে। তবে দলের 20 ক্রিকেটার 3 ভাগে ভাগ হয়ে করেছেন অনুশীলন। নিউজিল্যান্ডের লিঙ্কনে প্রথম জিন রানিং, ফিল্ডিং, এরপর নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন করেন তামিম মুশফিকরা। 10 মার্চ কুইন্সল্যান্ডে যাবে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল, যেখানে পুরো দমে দলীয় অনুশীলন করবে টাইগাররা। 17 মার্চ একমাত্র প্রস্তুতি ম্যাচের পর 20 মার্চ 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তা ইস্যুতে সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আবারও দিলেন আশ্বাস। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বললেন ফলপ্রসূ হয়ে আলোচনা। প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা HT ইমামের প্রতি শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা। সিরাজগঞ্জে প্রথম জানাজা, দাফন হবে বনানীতে। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।